গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। আর এখন প্রায় 10টা বেজে গেছে, 10টা নয়, ও বাবা 10টা 40। তোমাদের দাদা সকালবেলা খেয়ে বেরিয়ে গেছে আর ভাবলাম তাড়াতাড়ি চলো রান্না বসি দিয়ে। ওই দেখো আমার টিভি চলছে, জানো তো শরীর ভালো থাকে না, আর এনার্জি পাওয়ার জন্য গান চালিয়ে কখনো সিরিয়াল চালিয়ে কাজ শুরু করি। আর সত্যি মাথাটা ভীষণ ঘুরছে। মা আজকে অনেকগুলো কাজ করতেই হবে, এই শরীর খারাপ নিয়ে প্রচুর জামা কাপড় জমে গেছে। মাম খানিক ওর নিজেরগুলো নিয়ে ছাদে চলে গেছে। আসলে কি বলতো, ভালো জামা কাপড়গুলো না হাতে না কাচলে রং নষ্ট হয়ে যায়, তাই মামের ভালো জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে গেছে কাচতে। আমারগুলো বারণ করেছি, ছোটো মানুষ কত কাচবে, তাই আমারগুলো মেশিনগুলো আমি কাচবো। এবার যেহেতু কাছাকাছি করবো তাই ভাবলাম রান্নাটা চাপিয়ে দিই, যদিও করবো এক তরকারি ভাত। আর গ্যাসটা তো যখন তখন শেষ হয়ে যাবে, তাই বসিয়েছি ইন্ডাকশানে রান্না, কারণ এখন গ্যাসের কত ক্রাইসিস তোমরা জানো। এবার কি করছি তোমাদের সাথে শেয়ার করি, আগে দেখাই তারপরে বলছি। দেখে ভাবছো তো এতগুলো লেজা কেন মাছ ভাজতে বসিয়েছি এইখানি বলছি কারণটা কি। তার আগে মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, তুলে নিই তারপরে বলছি। এই যে কিছুটা মাছ তুলে নিয়েছি, ঢেকে নিই। আবার এই বসিয়েছি, আর নেই মাছ, শেষ। চলো ভাজা হতে লাগুক। তোমরা অনেকেই জানা আমি বসিয়ে রান্না করি, তো ওটা চাপিয়ে দিয়ে আবার এসে বসেছি। এইভাবে করি বলেই এখনও পর্যন্ত করতে পারি টুকটাক রান্না বান্না, যাই হোক। তো যেটা তোমরা অনেকেই জানো না, বাজারে বড় মাছগুলো বিক্রি হয়ে গেলে তার লেজা আর ওই দাঁড়ের দিকের যে কাঁটাগুলো হয় না, একটু কমে পাওয়া যায়। এবং মাছগুলো সত্যিই ভালো, মানে আমাদের এক পরিচিত মাছওয়ালা আছেন, তিনি ওই ভালো মাছের ওই লেজা দাঁড়া কাঁটাগুলো আমাদের দেয়, মানে আমরা কিনি তো বেশ কমে পাওয়া যায়। এবং অবশ্যই তিনি জ্যান্ত মাছ বিক্রি করে, সেই জন্যই কিনি। ওগুলো সেম মানে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ঘরে সর্ষে পোস্ত বেটে বাটা, মানে আমার বাটা করা আছে, খানিকটা সর্ষে খানিকটা পোস্ত সব আলাদা আলাদা ডিব্বাই করে। তোমরা জানো যে আমি সব বেটে বেটে রাখি যাতে ঝটপট হয়ে যায়, সেইটা দিয়ে রান্না করব। ওইটুকু আর ভাত করবো, আর কিছুই আপাতত করব না। রাত্রে যদি কিছু ইচ্ছা হয় করব, এখন আপাতত এইটুকুই রান্না করব। আর মাম কেচে এলে তোমাদের দেখাই। আমি অনেক ভিজিয়ে রেখেছি, অনেক, সেগুলো আমি কাচবো। ওই যে আমি তো ভিজিয়ে রেখেছি বললাম, ভেজা বউ বলবো, দেখেছো ভুলভাল বলি। এই যে এইগুলো আমি কাচবো। ওর মধ্যে মিঠির জিন্স আছে, ফ্রক আছে, আমার চুড়িদার আছে। ওই ডায়ালিসিস যাওয়া প্লাস একটু অর্ধ হাঁটা, এইসবের জন্য তো জামা লাগে, সেই জন্য একদিন দুদিন পরলে না বর্ষায় কেমন গন্ধ হয়ে যায়, বের করে রেখেছি। আর মিঠির জিন্সগুলো না দাগ দাগ হয়ে গেছে, আমি জানি না উঠবে কি না। বর্ষার কাদার দাগ না, ওগুলো পুরনো, মানে জিন্সটা অনেক দিনই হয়ে গেছে, কিন্তু খুব কমফোর্টেবল, ও খুব ক্যাজুয়ালি ওগুলো পরে। বের করে রেখেছি, বলতে পারবো না দাগ উঠবে কি না, তবে চেষ্টা করবো একটু গরম জল করে ভেজাবো। তা ভাবলাম কাচতে গেলে তো পুরো ভিজে যাব, অল্প রান্না করি আর বেশি রান্না করি, রান্নাটা করে নিই তারপরে আমি কাচতে যাব, সেই জন্য বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ কথা বলেছি, বুকের মধ্যে ধারাক ধারাক করছে, আবার একটু পরে আসছি। তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি, প্লেন পেঁয়াজ টমেটো আর পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে রান্নাটা করব। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই।
রান্না শেষ। এর মধ্যে করেছি ভাত আর এই মাছ, ব্যাস সিম্পল রান্না। চলো, তোমাদের সাথে কিছু কথা বলার আছে, কিন্তু তার আগে জামা কাপড় কটা ভিজিয়ে বাসনগুলো, রান্নার বাসন বেরিয়েছে সেগুলো মেজে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আসছি একটু পরে। জামা কাপড় কটা ভেজালে তো মানে সার্ফে দিলে একটু তো ভিজতে সময় লাগবে। বাসনটা মেজে জামা কাপড় কটা ভিজিয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। মানে একটু সময় কথা বলবো, তাহলে ততক্ষণে জামা কাপড়গুলো ভিজতে লাগবে আর ততক্ষণে তোমাদের সাথে আমার কথা হয়ে যাবে। সব সেরে সুরে এসে বসলাম। স্নানটুকু বাকি আছে, ভাবলাম তার আগে ভিডিওটা কমপ্লিট করে নিই যাতে তোমাদের দিতে পারি। তো যেটা বলার জন্য এলাম, প্রথমত যেহেতু কালকে তোমাদের বলেছি যে মামা একটা বিজনেস স্টার্ট করতে চলেছে, তোমাদের জানানোটা অত্যন্ত জরুরি। তোমাদেরকে এটুকু আবারও রিকোয়েস্ট করব শুরুতে যে যতটুকু পারো শেয়ার করো যাতে একটু বিজনেসটা বড় হয়। তাতে তোমরা সবাই কনসার্ন দেখিয়েছো, খুব স্বাভাবিক, কারণ তোমরা মামকে খুব ভালোবাসো। প্রত্যেকে মামের মানে বেস্ট লাইফের উইশ করেছো, প্রত্যেকে বলেছো যাতে ব্যবসাটা এগিয়ে চলে, আর আমরা মামের পাশে আছি। আমি জানি যে আমার পরিবারের প্রত্যেককে মাম্মিটিকে খুব ভালোবাসে, প্রত্যেকে পাশে আছে। একইভাবে অনেক দিদিরা এটাকে মানে ভাবছো মামের ভবিষ্যতের ক্ষতি। অবশ্যই তোমরা এটা ভাবতেই পারো, কারণ তোমরা মামকে ভালোবাসো, মামের ভালো চাও, ওর পড়াশোনার ক্ষতি হবে এমন কিছু তোমরা করতে দেবে না। খুব সঠিক কথা। ঠিক তেমনই মামের মাও আমি, মামের ক্ষতি হোক এমন কাজ আমিও করতে দেব না। কী করে বললাম, তোমরা বলবে যে তাহলে মামকে এত বড় বিজনেস একটা চাপিয়ে দিচ্ছ, মাম কী করে পড়াশোনা করবে। মাম টিউশনির টাইমটুকু, মাম যেহেতু বেড়ে গেছে টিউশনির টাইম, তাই মামকে ঘরের কাজের টাইম কিন্তু আমরা কমিয়ে দিয়েছি। ঘরে আগে কিন্তু মাম প্রচুর কাজ করতো, যেগুলো আমরা যথেষ্ট পরিমাণে কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সকাল থেকে দুপুর অবধি যে ইনভলভমেন্ট ছিল সেগুলোকে কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে ও পড়তে বসতে পারে। এবার যেহেতু মাম মানে সাধারণ কলেজে পড়ে, সেই জন্য মামকে রেগুলার বেসিসে অ্যাটেন্ডেন্স দিতে হয় না, মানে প্রয়োজন হয় না। ওটা মাঝে মাঝে প্রয়োজন ভিত্তিক ক্লাস অনুযায়ী মাম যায়। সেই জন্য মাম যেহেতু বাড়িতে থাকে, পড়ার সময়টা বেশি পায়। আর বুঝতেই পারছো যে ওর পড়ানোটা ওর ফিউচারের জন্য বেশ খানিকটা উপকারীও বটে, কারণ আমরা যেগুলো পেছনে ফেলে আসি না সেগুলো অনেকটা ভুলে যাই। তো ও মোটামুটি 6 থেকে ক্লাস 11 পর্যন্ত মনে হয় এখনও পড়াচ্ছে, ফলে ওর একটা চর্চা থেকে যাচ্ছে। আমি সেটা এখনই বলছি না, সেটা আমি একদিন না একদিন নিশ্চয়ই জানাবো ডিটেলে কেন ওকে। হ্যাঁ, অবশ্যই আমার চিকিৎসার জন্য মাম সাপোর্ট করে, সেটা সাপোর্টও হয়, পাশাপাশি ওর বেশ কিছুটা উপকারও হয়, ওর বেশ অন্য কিছু পড়াশোনার জন্য। সেটা আজই আমি তোমাদের জানাবো না, একটা দিন নিশ্চয়ই তোমরা জানবে, হয়তো সেটা 2 বছর 4 বছর বাদে, কিন্তু নিশ্চয়ই জানবে এটা মামের ফিউচারের জন্য অত্যন্ত সিকিওর একটা মানে চিন্তাভাবনা ছিল। আর বাকি রইল এবার ব্যবসার কথা বলি। ব্যবসার কথা হচ্ছে, ব্যবসা তো ডেফিনেটলি মাম করবে, তবে মাল প্রোডাক্ট আনা, প্রোডাক্ট ডিসপ্যাচ করা, প্রোডাক্ট আর প্যাকিং করা, এগুলো সব আমি আর ওর বাবা মানে সামলাবো। মাম কোথা থেকে কোন বেস্ট জিনিসটা, দেখো ওদের চোখটা তো একটু বেশি ভালো মানে আমাদের থেকে, তো হয়তো সেইটাও চিন্তাভাবনা করবে যে অমুক জায়গার অমুক প্রোডাক্টটা বেশি ভালো। যেমন ধর আমি তোমাদের বলি, ও কিছু ডায়েরি এনেছে যেগুলো না অরিজিনাল, ওই পাতার কালার এসব আমি অত ঠিক বুঝি না। ও যখন তোমাদের প্রোডাক্টটা দেখাবে তেমন মানে পাতা ফুল দিয়ে অরিজিনাল জিনিস দিয়ে বানানো। তো সেগুলো কোথায় ভালো পাওয়া যায় সেটা ওরা এখন গুগল করে, ওরা ওগুলো ভালো জানে। ওরা ওর বাবাকে বলছে, ওর বাবা সেগুলোকে অ্যারেঞ্জ করার চেষ্টা করছে। এবার ধরো আমরা যে কুরিয়ার করব, আমি কুরিয়ার সার্ভিসে গিয়ে কথা বলে এলাম, আর মাল মানে মামের চিন্তা ভাবনা আর মাম ক্যামেরার সামনে বসায়, এইটুকুই শুধু মামের দায়িত্ব, বাকি সম্পূর্ণটা আমি আর ওর বাবা সামলাবো। সেই জন্য ওর ওপরে এমন কিচ্ছু প্রেশার পড়বে না যাতে ওর ফিউচারের ক্ষতি হয়। ও হয়তো সারাদিনে ওই লাইফটুকুর পার্ট ছাড়া আর ওই মাঝে মাঝে প্রোডাক্টের জন্য হয়তো ও 15-20 মিনিট আধ ঘন্টা গুগল করবে, বাকিটুকু সেখানে ফোন করা, মাল কালেক্ট করা, মাল ডিসপ্যাচ করা, অর্ডার নেওয়া, এভরিথিং আমি আর ওর বাবা সামলাবো। তাই ওর খুব একটা ওর প্রেশার পড়বে না, আর ওর ফিউচারের ক্ষতি হবে এমন কোনো কাজ আমরা করব না প্রথমত।
দ্বিতীয়ত আমরা এটাই বা কেন ভাবি যে একটা চাকরি অত্যন্ত জরুরি একটা মানুষের জন্য। একটা মানুষ একটা ব্যবসা করেও সাকসেসফুল হতে পারে। আমরা কিন্তু বিদেশে, আমার যেসব বন্ধুরা এখানে আছেন যারা বাইরে থাকেন তারা জানে, একটা বিদেশে একটা ছোট ছোট ছেলেমেয়েরা যারা সদ্য কলেজে গেছে তারা কিন্তু কলেজে না, তারা হায়ার স্কুলিং থেকেই নিজের খরচ চালানোর জন্য নিজেরা ছোটোখাটো কাজ করেই থাকে। তো মাম টিউশনটা খুব বেশি দিন ক্রেজ থাকে না, একটা মানুষের 2 বছর 5 বছর 7 বছর ক্রেজ থাকে। যদি তাও না থাকে, আমি যদি ধরি ওর মেকআপের কাজ, ওর ব্যবসা, এগুলো সঠিকভাবে এস্টাবলিশ হয়ে যায়, তাহলে সেটাও বা কম কি। আর যেহেতু ও অনেক ছোটোবেলা থেকে শুরু করছে, অ্যাকচুয়ালি ওর কেরিয়ার যখন শুরু করা উচিত, আমরা তো মিনিমাম ধরতেই পারি 24-25 বছরে মোটামুটি একটা কেরিয়ারের জায়গা চলে আসে। ততদিনে আশা করি ওর এই ধরনের কেরিয়ারগুলো এস্টাবলিশ হয়ে যাবে। বাকি রইল ওই কেরিয়ারগুলো এস্টাবলিশ করার জন্য যে জায়গা, সে জায়গাটুকুও আমাদের আছে, হয়তো ওকে সেটাকে তৈরি করে নিতে হবে। নিজের স্টুডিও, নিজের যদি সত্যিকারে এই ধরনের ক্রাফটের জিনিসের কিছু হয় সেটারও একটা স্টুডিও, এগুলো জায়গা যেহেতু আছে, তৈরি করাটা খুব একটা সমস্যার হবে না। যদি কিনা ও ওর ব্যবসাটাকে দাঁড় করেই ফেলতে পারে, তাহলে কিন্তু তৈরি করতে পারবে। আমরা দেখেছি ছোট ছোট বেলা থেকে দাঁড়িয়ে বড় হলে মোটামুটি একটা ছেলে বা মেয়ে একটা সফল বিজনেসম্যান হতে পারে। হয়তো ওর চেষ্টাটা একটু আর্লি শুরু হয়েছে আমার অসুস্থতার কারণে। সেটা যদি আমি ধরেও নিই যে হ্যাঁ অসুস্থতার কারণে শুরু হয়েছে, কিন্তু ও যদি দাঁড় করাতে পারে বিজনেসটাকে, অবশ্যই সেটা তোমাদের সাহায্যে, কারণ তোমরা ওকে ভালোবাসো, তোমরা যদি ওকে সাপোর্ট করো, সেটাই হয়তো অনেক কিছু। ওর আন্টিদের সাহায্যে ওর না হয় ফিউচারে একটা সুন্দর বিজনেসম্যান হয়ে উঠবে, বিজনেস ওম্যান। তো সব কিছু মাথায় রেখেই এটা ভাবনা চিন্তা করা। ডেফিনেটলি তোমাদের কনসার্নটা আমার খুবই ভালো লেগেছে, কারণ তোমরা মামকে ভালোবাসো, আর তাই আমিও দায়বদ্ধ তোমাদের কাছে উত্তর দিতে। তাই সমস্ত কিছু তোমাদের জানালাম যে ওর ফিউচারের ক্ষতি হবে না, হয়তো ফিউচার অন্যভাবে এগোবে। এটা 1 নম্বর। 2 নম্বর, একজন দিদি কমেন্ট করেছেন যে মেয়ে দুটোর গলাতেই দাগ, দুটোরই থাইরয়েড আছে, চিকিৎসা করাও। মামের গলার দাগটা পিসিওডির জন্য। আমি কিন্তু বলেছি মামের পিসিওডি এসেছে, আর মামের যখন পিসিওডির জন্য সমস্ত কিছু টেস্ট করা হয়েছিল, তোমরা এটা কেন ভাবছো যে আমার মেয়ের সম্পর্কে আমাদের কোনো ইয়ে নেই? আমাদের বাড়ি যেহেতু এত বড়, আমি একটা রুগী আছি, তাই ছোটো ছোটোতে আমরা কিন্তু চিকিৎসাটুকু করি। ইনফ্যাক্ট বলতে পারো আমাদের ইনকামের বেশিরভাগ পয়সা চিকিৎসার পেছনে চলে যায়। তোমরা দেখো আমরা কত সাদামাটা রান্নার উপর দিয়ে জীবন কাটাই, বাইরে খাওয়া দাওয়া করি না, খুব সাদামাটা লাইফস্টাইল কাটাই। বেশিরভাগ টাকা পয়সা আমরা কিন্তু চিকিৎসার পেছনে খরচ করি। তো মামের যখন টেস্টগুলো হয়েছিল তখন তার মধ্যে থাইরয়েড টেস্টও করা হয়েছিল। মামের থাইরয়েড নেই। মামের প্রচুর টেস্ট করা হয়েছিল, প্রচুর। যেগুলো প্রয়োজন ছিল না থাইরয়েড ডাক্তার দিয়েছিল, কিন্তু যেগুলো ডাক্তার দেয়নি, যেহেতু আমি এত বড় পেশেন্ট, তাই জন্য হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন, পটাশিয়াম, ইউরিয়া, এগুলো কিন্তু ডাক্তার দেয়নি, কিন্তু আমি ওর মধ্যে করে নিয়েছিলাম যে আমি এত বড় রোগী, অতএব আমার বাচ্চাদের যেন কোনো ফিউচার ক্ষতি না হয়। তাই অনেক কিছু টেস্ট, তারপরে কি বললাম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কিন্তু সব করেছিলাম। এগুলো কিন্তু ডাক্তার লেখেনি, কারণ ওরে যেগুলো আসতে পারে না, তারপরেও আমি করিয়ে নিয়েছিলাম। তাই মামের থাইরয়েড নেই, তোমরা টেনশন করো না। মামের গলার দাগগুলো এসেছে পিসিওডির। মামের সমস্ত টেস্ট করার পরে ওর একটা রোগী আইডেন্টিফাই হয়েছে, সেটা হচ্ছে পিসিওডি, যার চিকিৎসা চলছে, আর যার জন্য ওকে জিমেও ভর্তি করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি ওর ফিজিক্যাল ফিটনেসের জন্য একটু সময় দাও, 6টা মাস সময় দাও, আশা করি ঠিক হয়ে যাবে। এবার বলবে এতগুলো কথা কেন বললে? ডেফিনেটলি তোমাদের জানার অধিকার আছে, তোমরা আমার পরিবারের সদস্য, তোমরা সবাই মামকে ভালোবাসো, আর সেই জন্য তোমাদের কনসার্নটা আমার ভালো লেগেছে, আর তাই আমি জানিয়ে দিলাম। এটা গেল। আর অনেকেই বলছে, আর সত্যি কথা, দুপুরবেলাটা লাইভে আসার একটু সমস্যাও, কারণ অনেক দিদিরা দেখো না। 2-1জন হয়তো বলেছো, তাদেরকে বলবো প্লিজ একটু কষ্ট করো মামের জন্য, কারণ তোমরা সবাই মামকে ভালোবাসো। আর ও টিউশন পড়িয়ে এসে ওর ডিনারটুকু ওকে করিয়ে নিয়ে ও রাত্রে 11টার সময় লাইভে আসবে, তাই তোমরা কিন্তু সঙ্গে থেকো। আজ থেকে মাম রাত 11টায় লাইভে আসবে। সবাইকে রিকোয়েস্ট, আমি তো যেহেতু ভিডিওটা আগেই পোস্ট হয়ে যাবে, তাই তোমরা সবাই জানছো যে রাত 11টায় মাম লাইভে আসবে। আমি পাশেই থাকবো, হয়তো প্রোডাক্টগুলো ওকে এগিয়ে দিতে সাহায্য করব, কিন্তু লাইভটা করবে মাম। তো সবাই তোমরা মামের সাথে থেকো, পাশে থেকো, আর প্লিজ লাইভটা শেয়ার করে
ওর এই উৎসাহটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেও। একদমই চেষ্টা করছি যেটুকু মানে আমাদের কেনা দামেই চেষ্টা করব দিতে, আর সঙ্গে অবশ্যই ইয়ে তো থাকবেই তোমার যেটুকু শিপিং কস্ট সেটুকু না দিলে হবে না। আমরা ডিটেলসে কথা বলে এসেছি, যতটুকু না হলে নয় সেইটুকু আমরা মানে যেটুকু আমাদের দিতে হবে ওখানে মানে শিপিংয়ে, সেই শিপিংটুকু রাখবো। আমাদের এখন লাভ দরকার নেই, আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেটা আনছি সেটাতেই তোমাদের দেব, শুধুমাত্র একটাই কারণে আমাদের বিজনেসটাকে গ্রো করার জন্য। ভবিষ্যতে সে যদি বিজনেসটা বাড়ে তখন আমরা ভাববো। আপাতত যেটুকু কস্টে আমরা প্রোডাক্ট কিনছি আর যেটুকু আমরা আমাদের শিপিং রাখছি সেটুকু ব্যাস। শুধু তোমাদের সবাইকে রিকোয়েস্ট, মামের পাশে থেকো, সাথে থেকো। চলো, রাত্রেবেলা লাইভে সবার সাথে কথা হচ্ছে। আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন বন্ধু আমাদের চ্যানেল ভিজিট করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখুন। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।